নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও। চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিওটি। রিসেন্টলি আমরা ঘুরে আসলাম রাজগীর থেকে। খুব ছোটবেলায় একবার মা বাবার হাত ধরে গিয়েছিলাম, তাই সেই পুরনো স্মৃতি পুনরুদ্ধারের জন্য আবার একবার রাজগীর যাওয়া। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা আজমির সুপারফাস্ট ট্রেন ধরে আমাদের গন্তব্য ছিল বিহারের গয়া স্টেশন। আমাদের প্ল্যান ছিল অনেকটা এইরকম যে গয়ায় নেমে সেখান থেকে বুদ্ধগয়া এবং আশপাশে আরও কিছু দর্শনীয় স্থান একেবারে দেখে নিয়ে রাজগীরে যাব। নির্দিষ্ট সময়েই অর্থাৎ সকাল 6:30 নাগাদ আমরা গয়া স্টেশনে নামি। যাওয়ার আগে বেশ কদিন ধরে ওয়েদার রিপোর্টের ওপর নজর রেখে বুঝেছিলাম 40-42 ডিগ্রি টেম্পারেচারের একটা ঝটকা আমাদের সহ্য করতে হবে। কিন্তু ট্রেন থেকে নামতেই ঠান্ডা ফুরফুরে হাওয়াযুক্ত মনোরম একটা ওয়েদার আমাদেরকে ওয়েলকাম জানালো। মনটা একেবারে খুশিতে ভরে উঠল। স্টেশনের ঠিক বাইরে থাকা অটো স্ট্যান্ড থেকে একটি অটো রিজার্ভ করা হলো। বুদ্ধগয়া এবং গয়ার কিছু দর্শনীয় স্থান ঘুরিয়ে রাজগীরে ড্রপ করতে 1200 থেকে 1500 টাকার মতন ভাড়া পড়বে। তবে হ্যাঁ, দরদাম কিন্তু অবশ্যই করে নেবেন। প্রথমেই আমরা চলে গেলাম বুদ্ধগয়ার মহাবোধি টেম্পল দেখতে। এখানেই আছে সেই বোধিবৃক্ষ যার নিচে বসে ভগবান বুদ্ধ মহাজ্ঞান লাভ করেছিলেন এবং যা দেখতে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। আমরা এখন বুদ্ধগয়ায় আছি। মহাবোধি মন্দিরের বাইরেই তৈরি হয়েছে একটি জগন্নাথ মন্দির এবং একটি রাম সীতা মন্দির। এই মন্দির দুটি দর্শন করেই আমরা এগিয়ে গেলাম মহাবোধি মন্দিরের দিকে। তবে মন্দিরের ভিতরে ফোন বা ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। মন্দিরের মূল গেটের বাইরে একটি নির্দিষ্ট স্থানে সেগুলিকে জমা রেখে তবেই ভিতরে ঢোকার অনুমতি মেলে। এছাড়াও সাথে থাকা ব্যাগ এবং নিজেদেরকে 2 থেকে 3 বার অন্তত মেটাল ডিটেক্টরে চেক করে গ্রিন সিগন্যাল পেলে তবেই ভিতরে যাওয়ার পারমিশন মেলে। তাই ভিতরের কোনো ছবি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। মন্দিরের ছবি আমি মন্দিরের বাইরে থেকেই তুলে রেখেছিলাম। তবে একেবারে নিরাশ হবেন না, মন্দির কমিটির ধার্য করা কিছু ফটোগ্রাফাররা ভিতরে থাকেন। তারা প্রতি কপি ভারতীয় মুদ্রায় 200 টাকার বিনিময়ে আপনার পছন্দ মতন ফটো আপনাদেরকে তুলে দেবে। আমরাও তুলে নিয়েছিলাম একটি ফটো। এরপর আমরা বৌদ্ধগয়ার আরও কিছু দর্শনীয় স্থান দেখে নিই। প্রথমেই চলে যাই দ্য রয়্যাল ভুটানিস মোনাস্ট্রি দেখতে। খুব সুন্দর চিত্তাকর্ষক একটি মোনাস্ট্রি। মন্দির গাত্র যেমন অসংখ্য কারুকার্যে মোড়া, তেমনি তার আশপাশের পরিবেশও খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। ছোট বড় নানান ধরনের ফুল গাছ এবং বাহারি গাছে সাজানো আশপাশের পরিবেশ উত্তপ্ত মধ্যাহ্নেও যা মনকে এক শীতলতা এনে দেয়। মোনাস্ট্রির ভিতরে ছবি তোলায় কোনো নিষেধাজ্ঞা ছিল না, তাই মন্দির গাত্রে খোদাই করা এত সুন্দর কারুকাজ আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। মোনাস্ট্রির চারপাশটায় একবার প্রদক্ষিণও করে নিলাম। এটা হলো গ্রেট বুদ্ধা স্ট্যাচু। আমাদের পরের গন্তব্য ছিল গ্রেট বুদ্ধা স্ট্যাচু। স্থানীয় মানুষজনের কাছে যা 80 ফুট উঁচু বুদ্ধা স্ট্যাচু নামে পরিচিত। ভারতীয় ইতিহাসে সর্বপ্রথম এই 80 ফুট উঁচু বুদ্ধ মূর্তিটি নির্মিত হয়েছিল 1989 সালে এবং এটি উদ্বোধন করেছিলেন 14তম দলাই লামা। স্প্রেড দ্য বুদ্ধাস রে টু দ্য হোল ওয়ার্ল্ড, এই স্লোগান সাথে নিয়ে দাইজোকিও প্রায় 7 বছর সময় ব্যয় করে এই মূর্তিটি নির্মাণ করেছিলেন। আমরা এখন বুদ্ধ স্ট্যাচু পরিক্রমা করছি, চারপাশ দিয়ে ঘুরে 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 দেখছি। খুব সুন্দর শান্ত একটা পরিবেশ। টেম্পারেচার কিন্তু বেশ হাই, কিন্তু
পরিবেশটা খুব শান্ত, স্নিগ্ধ। প্রধান বুদ্ধ মূর্তির দুপাশ দিয়ে সারিবদ্ধভাবে গৌতম বুদ্ধের প্রধান 10 জন শিষ্যের মূর্তি নির্মিত হয়েছে। প্রতিটি মূর্তির নিচে খোদাই করা আছে এক একজন শিষ্যের নাম। দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু আজও স্বমহিমায় সারা বিশ্বের মানুষদের আকর্ষিত করে চলেছে। এরপরে আমরা চলে যাই দাইজুকিও বুদ্ধিস্ট টেম্পল দেখতে, যা গ্রেট বুদ্ধা স্ট্যাচুর ঠিক পাশেই অবস্থিত। 1983 সালে তৎকালীন ভারতীয় প্রেসিডেন্ট জেল সিং এই মন্দিরটির উদ্বোধন করেন। এর ঠিক পাশেই আছে দ্বিতল বিশিষ্ট আরও একটি বুদ্ধিস্ট মোনাস্ট্রি। সব মোনাস্ট্রিগুলোরই ভিতর এবং বাইরের দেওয়াল অসংখ্য কারুকার্য খচিত, যার মধ্যে বেশিরভাগটাই গৌতম বুদ্ধের জীবনী। তার গৃহত্যাগ, ভারতে আসা, জ্ঞান অর্জন করা এবং তার শিষ্যদের সাথে বিভিন্ন কর্মকাণ্ডও তুলে ধরা থাকে এই দেওয়ালের গাত্রে। এই মন্দিরটি দর্শনের মাধ্যমেই আমাদের বৌদ্ধ গয়ার ঘোরাঘুরি সম্পন্ন হয়। এরপরে প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে একটু লেবু জল দিয়ে গলা ভিজিয়ে নেওয়ার পালা। আমাদের এর পরের গন্তব্য গয়ার সীতাকুণ্ড দর্শন। এই সীতাকুণ্ড হলো গয়ার ফল্গু নদীর ধারে অবস্থিত একটি মন্দির। পৌরাণিক কাহিনী অনুযায়ী সীতামাতা রাম ও লক্ষ্মণের সাথে 14 বছর বনবাস যাত্রাকালে এই স্থানে এসে এখানকার একটি কুণ্ডে স্নান করেছিলেন। সেই থেকে এই কুণ্ডের নামকরণ হয় সীতাকুণ্ড। এর ঠিক পাশেই হলো ফল্গু নদী। এই হলো সীতাকুণ্ডের সামনে ফল্গু নদী। নদী একেবারেই শুকিয়ে গেছে, কোথাও কোনো জল নেই, শুধু সীতাকুণ্ডের ঠিক সামনের অংশটাই কৃত্রিমভাবে একটু গর্ত মতন খুঁড়ে জল ধরে রাখার ব্যবস্থা করা হয়েছে। সামনেই সীতামায়ের মন্দির, চলুন যাই, ঘুরে আসি। এটি হলো সীতাকুণ্ডের প্রধান মন্দির। ওনাদের আসার আগে কিছু এই সীতাকুণ্ডকে অনেকে বিহারের স্বর্গ বলেও মনে করেন।
হয়তো তাই তপ্ত মধ্যাহ্নে এখানে এসেও মন যেন এক শীতলতার স্পর্শ পেয়েছিল। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এরপর আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য রাজগীরের উদ্দেশ্যে। তবে যাত্রাপথে দেখে নেই আরও একটি বিশেষ দ্রষ্টব্য স্থান। কী স্থান সেটি দেখাবো আমার পরের ভিডিওয়ে, দেখতে ভুলবেন না কিন্তু। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন কিন্তু। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আমার পরের ভিডিওতে। টাটা।